হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড পড়িয়েছিলাম, এরপর আর কিছু পড়াই নেই। ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড সাকিব হাসান, আইডি 30। সাকিব হাসান আইডি 30, ক্লাসে আছো? জি ম্যাডাম, আছি ম্যাডাম। বলো সাকিব হাসান, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাডাম এখন মনে পড়তেছে না ঠিক। কেন মনে পড়তেছে না? পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাডাম খেয়াল নাই। তুমি তো ক্লাসই করো নাই। না ম্যাডাম, ক্লাস করছি। ক্লাসই করো নাই তুমি। জিয়াউর রহমান আইডি 50। 50 আইডি জিয়াউর রহমান। হ্যালো, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম, কাহিনী আসলে করো নাই তো? ক্লাস করেছো কিনা তার সন্দেহ আছে। না ম্যাম, ক্লাস করছি। ক্লাস হয়েছে কানেকশন ক্লাস করেছো, তুমি করো নাই। 74 রিফাত মাহমুদ। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলো পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? তোমাদের ক্লাস নিয়ে লাভ কি? তোমাদের কত ক্লাসে এগুলো পড়িয়েছি, এখন তোমরা কিছুই বলতে পারো না। সরি ম্যাম, মনে পড়ছে না এই মুহূর্তে। পড়োই নাই, মনে পড়বে কি হবে? ভুলই তো নাই, পড়ো নাই, ভুলবে কি হবে? সোনিয়া সাত্তার আইডি 62। বলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হলো যেটা আমরা বডিতে তৈরি হয় না, আমরা ডায়েটের মাধ্যমে নিতে হয়, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। গুড, দুই একটা নাম বলো। ম্যাম হচ্ছে একটা আছে হলো থ্রিওনাইন, মিথিওনাইন, লিউসিন, লাইসিন, হিস্টিডিন, অ্যাডিনিন, এগুলা। গুড। রিয়াজুল ইসলাম 45। বলো পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাডাম যেগুলো তো হাইড্রোক্সিল গ্রুপ নাই। হাইড্রোক্সিল গ্রুপ না থাকলে কি হবে? পোলার অ্যামিনো অ্যাসিড। তাই এভাবে পড়েছিলাম তোমাদেরকে। হাফিজুর রহমান 31। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলো পোলার ম্যাম আমি অ্যামিনো একটু হসপিটালে আসছিলাম, আমার রিলেটিভ মানে ব্লাড দেওয়া লাগবে, তো এই জন্য বি প্লাস ব্লাড দেয়। এইখান থেকে হচ্ছে ম্যাম জয়েন করতে একটু পরে ব্লাড দিব আছে। 32 মোহাম্মদ জয়। আসসালামু আলাইকুম। বলো পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম, অ্যামাইনো অ্যাসিডের যে সাইড চেঞ্জটা থাকবে ওইটা হলো অ্যাকোয়াস হবে। অ্যাকোয়াস? জি। অ্যাকোয়াস আবার কি হয়? জি ম্যাম। তোমাদের ডেফিনিশন শুনলে মানে আমার হাসি চলে আসতেছে। অ্যাকোয়াস কিভাবে হয়? সাইড চেইন অ্যাকোয়াস কিভাবে হয়? আমি তো এই কেমিস্ট্রি পড়ে টরে সে তোমাদের মাস্টার মিসে পর্যন্ত এই কথা দুইটা পোল শুনি। থাকবে আর কি। হ্যাঁ, দুইটা পোল সৃষ্টি হবে আর কি। কোথায় বলছিস সব? 61 আইডি নীরব। ইয়েস ম্যাম। বলো দেখি তুমি কি বলবা, পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম যেগুলা অ্যাকোয়াসে রিসাইড করতে পারে ওগুলো হচ্ছে পোলার অ্যাসিড, যেগুলো সাইড চেইন গুলো আর কি।
সাইড চেইন গুলো অ্যাকোয়াসে কি করবে? রিসাইড মিন্স ম্যাম অ্যাকোয়াসে থাকতে পারবে। ইংরেজিতে কি বললা তুমি নীরব? রিসাইড। রিসাইড বানান বলো। জি ম্যাম। রিসাইড বানান বলো। RESIDE রিসাইড। রিসাইড অর্থ কি? ম্যাম বসবাস করা। তাই নাকি? জি ম্যাম। অ্যাকোয়াসের মধ্যে পোলার গ্রুপ বসবাস করবে আর অ্যামিনো অ্যাসিড মানে সাইড চেইন বসবাস করবে আর অ্যামিনো অ্যাসিড মলিকিউল কি করবে? মানে তোমরা এইসব ডেফিনিশন কোথা থেকে শিখেছো? আমার ক্লাস থেকে? না ম্যাম গুগল থেকে। কোথায় গুগলে কি এই কথা লেখা আছে যে পোলার গ্রুপ সাইড চেইন রিসাইড করতে পারে? ম্যাম জি ম্যাম লেখা আছে। ম্যাম polar amino acid are those with side chains that prefer to reside in an aqueous environment. তাই দেখাও আমাকে, দেখাও। মামা বিরিটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও তো আমাকে। এই জন্য তো গুগল পড়ে তো তাহলে পুরো বিশ্বের সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার সবই হয়ে যেতে পারতো, টিচারের কোনো দরকারই ছিল না। polar amino acid can reside কোথায়? polar amino acid is those side chain that prefer to reside in an aqueous environment. They prefer to reside in an aqueous environment. For this reason, generally find this. What is polar amino acid? কিসের ইয়াতে এইভাবে লিখলো আমি বুঝলাম না। তোমরা এইভাবে যদি মানে শুধু এই ইয়া দিয়ে যদি পড়া হয়ে যাইতো তাহলে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের দরকার ছিল না, গুগল দিয়ে সবাই হয়ে যেতে পারতো, তাই না? গুগল আর ইউটিউবে তো একদম সব লেখাও আছে, দেখানো আছে কিভাবে কিভাবে করতে হয়, তাই না? ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ আছে নাকি? বলো পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? খুবই স্মার্ট ও তাড়াতাড়ি গুগল বের করে এখান থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। কি বলতেছে যে সাইড চেইন ক্যান রিসাইড ইন অ্যাকোয়াস এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পোলার অ্যামিনো অ্যাসিডের ডেফিনিশন। ইমতিয়াজ আহমেদ বলো। আমি সাইড চেইন পোলার থাকলে পোলার অ্যামিনো অ্যাসিড হবে। এটাই তো, সাইড চেইন পোলার হলে পোলার অ্যামিনো অ্যাসিড হবে আর নন পোলার হলে নন পোলার অ্যামিনো হলে অ্যাসিড। একটা নন পোলার অ্যামিনো পোলার অ্যাসিড অ্যামিনো এক্সাম্পল, একটা পোলার অ্যামিনো অ্যাসিড এক্সাম্পল বলো। ইমতিয়াজ আহমেদ ভুলে গেছি না। কেন ভুলে গেছো? সাইড পোলার সাইড চেইনের একটা পোলার সাইড চেইনের এক্সাম্পল বলো। তো তোমাদের ক্লাস নিয়ে আসলে কি খুব একটা লাভ আছে? তোমাদের একদিকে ক্লাস নিবা একদিকে তোমরা ভুলে যাবা, তারপরে এরকম ইন্টারেস্টিং ডেফিনেশন গুগল থেকে খুঁজে বের করে তারপর লিখবা। আনাফ আহমেদ, আনাফ আহমেদ হ্যাঁ, তুমি কি আমাকে বলতে পারবা নন পোলার অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম যে অ্যামিনো অ্যাসিডের সাইড চেইন গুলো নন পোলার। একটা এক্সাম্পল বলো। ম্যাম লিউসিন, লিউসিন, গ্লাইসিন, অ্যালানিন, এত সহজ এক্সাম্পল থেকে তুমি লিউসিনে গেছো কেন? ইয়ে পারবা? নাফিস, মাহমুদ, অর্ণব, সেরিন কি পোলার নাকি নন পোলার? পোলার, ভেরি গুড। সাইড চেইন কে? মিথানল, সাইড চেইন হচ্ছে মিথানল। পুলক দত্ত আছে নাকি ক্লাসে? পুলক দত্ত, জি ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম অ্যাসিটিক অ্যামাইনো অ্যাসিড
ম্যাম অ্যাসিড মূলক যুক্ত এমন কিছু? এমন কিছু কেন হবে? কি তোমাদেরকে ক্লাসে ম্যাম পড়াই নাই? অ্যাকচুয়ালি জানি না ম্যাম। জানবে কিভাবে? ক্লাস করেছো? ম্যাম করেছিলাম লাস্ট ক্লাস। তাহলে বলতে পারছো না কেন? মনে হচ্ছে, মনে হয়, এরকম বলছো কেন? সোনিয়া সাত্তার না আরেকটা কি যেন আছে? নাফিসা তাসনিম তিথি আইডি আসসালামু আলাইকুম ম্যাম। বলো, পোলার অ্যামিনো অ্যাসিড কাকে, সরি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে? ম্যাম এখানে হচ্ছে সাইড চেইন একটা কার্বক্সিল অ্যাসিড গ্রুপ কন্টেইন করবে, আবার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হচ্ছে কি একটা কার্বক্সিল অ্যাসিড মূলক এভাবেই থাকে, তো যার কারণে অ্যাসিড দিয়ে মূলকের সংখ্যা বেশি হয়ে যায়, এর কারণে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড। পুলক যত শুনতে পেরেছো? নাফিসা তাসনিম কি বলেছে? পুলক দত্ত, তুমি কি শুনতে পেরেছো? জি ম্যাম। তোমাদের এইভাবে ক্লাস যদি আমি আগাই তাহলে আর জীবনে ক্লাস শেষ হবে না। আমি বুঝি না যে তোমাদের রেগুলার পড়ার অভ্যাস একেবারেই নেই, এটা তো বোঝা যাচ্ছে। তোমাদের জিজ্ঞেস করলে তোমরা গুগল থেকে দেখে বলতেছো অদ্ভুত অদ্ভুত সব ডেফিনিশন। গুগলে এক একটা ডেফিনেশন এক একটা সাইডের উপর ডিপেন্ড করে দেয়। আমরা অ্যামাইনো অ্যাসিড কি যেভাবে পড়ছি, যারা মাইক্রোবায়োলজি থেকে পড়ছে তাদের একই অ্যামাইনো অ্যাসিডকে তাদের অন্য অ্যাঙ্গেলে পড়তে হচ্ছে, কারণ তারা অ্যামাইনো অ্যাসিডের বায়োলজিক্যাল ফাংশন নিয়ে কাজ করে। কাজেই তারা কি করবে, বায়োলজিক্যাল ফাংশনের জন্য অ্যামাইনো অ্যাসিডকে যেভাবে ডিফাইন করলে ওদের জন্য ইজিয়ার হয়, ওরা সেভাবে ডিফাইন করে। কাজে তুমি যদি গুগল পড়ে কেমিস্ট হয়ে যেতে পারো, মাইক্রোবায়োলজিস্ট হয়ে যেতে পারো, তাহলে মাস্টার টাস্টারের কিছু দরকার নাই, তোমরা একাই 100, গুগলে 100, তাই না? কে যেন আমাকে এই ডেফিনেশনটা বললো কি যে পানির মধ্যে রিসাইড করতে পারলে ওটা হচ্ছে পোলার অ্যামাইনো অ্যাসিড। এই ডেফিনেশন কোন ডিপার্টমেন্টের জন্য? মানে কেমিস্ট্রিতে অ্যামাইনো অ্যাসিড ডিফাইন করার জন্য। অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে, ডেফিনেশন সব জায়গার জন্য একই, কিন্তু স্পেসিফিক কিছু পয়েন্ট থাকে যেগুলো কিনা ওই মাইক্রোবায়োলজিতে যারা পড়ছে বা বায়োকেমিস্ট্রিতে যারা স্টাডি করছে তাদের ওই স্পেসিফিক্যালি পয়েন্টগুলো ইনক্লুডেড না থাকলে ওদের কাজের সমস্যা হয়, ওরা এই পয়েন্টগুলো ইনক্লুডেড রাখে। তার সাথে কিন্তু যেটা জেনারেল ডেফিনেশন তার কিন্তু কিছু ডিফারেন্স থাকে। তো তুমি যদি একাই সব বুঝে যাও তাহলে তো সমস্যা। কে যেন আমাকে বলছে, কোন ছেলেটা যেন ভুলেও গেছে। ঠিক আছে, আজকে আমরা করব প্রিপারেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের প্রিপারেশন তোমরা বলো যে অ্যামাইনো অ্যাসিডকে কোথা থেকে প্রিপেয়ার করা যেতে পারে, তো একটা एग्जांपल জানা থাকলে আমাকে বলো। সাজ্জাদকে আমি একটা মেইল করেছি, মেইলটা কি পেয়েছো? সাজ্জাদ তো নিজেই ক্লাসে নাই নাকি? অ্যামাইনো অ্যাসিডের প্রিপারেশনের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে কিনা? ভেরি গুড, ভেরি গুড। প্রোটিন থেকে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কারণ প্রোটিন হচ্ছে নিজে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। তুমি যদি বিল্ডিং ভাঙো তাহলে এটা অবশ্যই পাবো, তাই না? সো যেহেতু প্রোটিন নিজে অ্যামাইনো অ্যাসিড একটা পলিমার, সো ইফ ইউ হাইড্রোলাইজ প্রোটিন ইউ উইল গেট অ্যামাইনো অ্যাসিড, বাট ইট ইজ নট এ প্রিপারেটিভ মেথড ফর সিলেক্টিভ অ্যামাইনো অ্যাসিড। ফর এক্সাম্পল, তুমি চাচ্ছ যে তুমি গ্লাইসিন তৈরি করবা, তুমি অ্যালানিন তৈরি করবা। এখন তুমি যদি ইফ ইউ হাইড্রোলাইজ প্রোটিন ইউ উইল গেট এ মিক্সচার অফ থাউজেন্ডস অফ অ্যামাইনো অ্যাসিডস। একটা প্রোটিনে হাজার হাজার ধরনের অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সাথে পেপটাইড বন্ধনে যুক্ত হয়ে একটা ম্যাক্রোমলিকুল তৈরি করে, যার নাম হচ্ছে প্রোটিন। প্রোটিন কিন্তু কোনো সিঙ্গেল কোনো কম্পাউন্ডই না, এটা কিন্তু একটা অনেক বড় একটা ম্যাক্রোমলিকুল। বুঝতে পেরেছো না হাফিজ মাহমুদ? সো ইফ ইউ হাইড্রোলাইজ প্রোটিন, তুমি যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করো, হাইড্রোলাইসিস করার অর্থ কি? আদ্র বিশ্লেষণ
পানি দিয়ে এটাকে ভেঙে ফেলা। সো ইফ ইউ পানি দিয়ে ভেঙে ফেলা, লাইসিস কথার অর্থ হচ্ছে ভাঙা, আর হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, হাইড্রো কামস ফ্রম ওয়াটার। তো পানি দিয়ে তুমি যদি প্রোটিনকে ভাঙো, বিশ্লেষণ করো, তাহলে এখান থেকে তুমি থাউজেন্ডস অফ অ্যামাইনো অ্যাসিডের একটা মিক্সচার পাবো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো একটা একটার সাথে পেপটাইড বন্ধে যুক্ত হয়ে ওই প্রোটিন মলিকিউলটা তৈরি করেছে। কিন্তু তুমি যদি স্পেসিফিক্যালি চাও, এখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে, মিক্সচার অফ অ্যামাইনো অ্যাসিড থেকে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড বের করাটা এটা কি এটা সহজ কাজ না, তাই না? সো স্পেসিফিক্যালি তুমি যদি প্রিপেয়ার করতে চাও, ইটস এ গুড প্রিপারেটিভ মেথড, বাট ইট উইল গিভ ইউ এ মিক্সচার অফ অ্যামাইনো অ্যাসিডস। এখন দেখো, তোমাকে দেখো অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশনের, আমাকে বোধহয় তোমাদের ক্লাসেই বলেছিল যে লিখে লিখে দেখালে বুঝতে সুবিধা হয়, তোমাদের ক্লাসে বলেছিলা নাকি অন্য ক্লাসে বলেছিল? তোমরা বলেছিলে এই কথা? সাজ্জাদ, সাজ্জাদ তো নিজেই বোধহয় ক্লাসে নাই, ওর কাজ হচ্ছে ক্লাস ঠিক করে দেওয়া, ক্লাস করা না, তাই না সাজ্জাদ? শাহাদাত সাকিব, শাহাদাত সাকিব দাঁড়িয়ে কে কথা বলছে? তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ শাহাদাত সাকিব? জি ম্যাম, দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে স্ক্রিনে? ম্যাম, প্রিপারেশন অফ অ্যামিনো অ্যাসিড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। গুড। এখন যদি আমি প্রতিটা লাইন লিখে লিখে দেখাই, তাহলে কি তোমাদের জন্য বুঝতে বেশি সুবিধা হয়, নাকি এভাবে রেডি করা ফাইল দেখালে বুঝতে সুবিধা হয়? রেডি করা ফাইলে তো ম্যাম সুবিধা হচ্ছে দেখতে। সুবিধা হচ্ছে না? আচ্ছা, আমি কিন্তু এই ফাইলটা তোমাদেরই অন্য একটা ডিপার্টমেন্টের ক্লাসে আমি জাস্ট টাইপ করেছি, তোমাদেরকে আমি এই রাফ ফাইলটাই মেল করেছি সাজ্জাদের কাছে, ওকে বলেছি যে তোমাদেরকে যেন পাঠিয়ে দেয়। ম্যাম ইমেলটা দিয়েছেন। প্রিপারেশন অফ অ্যামাইনো অ্যাসিড, এটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে you can prepare amino acid from carboxylic acid. কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রিপেয়ার করা যেতে পারে? যেহেতু এটা আমি ওয়ার্ড ফাইলে লিখেছি, কাজে এখানে কিছু ভুল আছে। সেটা হচ্ছে যে ব্রোমিনটা কিন্তু বরাবরই কার্বনের নিচে আসবে, কিন্তু এখানে আসতেছে না। বুঝতে পেরেছো? তোমরা কি প্রবলেমগুলো বুঝতে পারছো? কার্বনের নিতে হবে ম্যাম। হ্যাঁ, কেমিক্যাল ইকুয়েশন লেখার নিয়ম হচ্ছে ক্যামড্রতে। যেহেতু ক্লাসে ক্যামড্র ইউজ করতে অনেক বেশি সময় লাগবে, তাই আমি ওয়ার্ড ফাইলে লিখে দেখিয়েছি। সো তোমাদের কিন্তু তাই বলে তোমরা যদি পরীক্ষার হলে লিখে দেখাও এভাবে, তখন কিন্তু আবার আমি নাম্বার দিব না। কথা বুঝতে পেরেছো? কাজে কারেকশন গুলো এখনই করে নিতে হবে। আমি এভাবে লিখেছি বলে এভাবে তুমি যদি লিখো, তাহলে আমি নাম্বার দিব না। তুমি কি বুঝতে পেরেছো? জি মিস। তো আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তুমি যদি অ্যামোনিয়াকে রিঅ্যাকশন করাও, তাহলে তুমি আলফা অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড পাবা। আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড যখন অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে, তখন আসলে কি ধরনের রিঅ্যাকশন হয় বলো তো? এডিশন। এটাকে অ্যাডিশন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন। ভেরি গুড, প্রতিস্থাপন। কি ধরনের প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক। কি ধরনের প্রতিস্থাপন রিঅ্যাকশন? নিউক্লিওফিলিক মিস। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। গুড। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কারা দেখায় বলো তো? কে দেখায়? ম্যাডাম, যাদের কার্বনিল মত থাকবে, যাদের সর্বশেষ যাদের হ্যাঁ, ইলেকট্রন বেশি থাকবে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে যাদের, তারা নিউক্লিওফিলিক দেখাবে। নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়। নিউক্লিয়াসে কি ইলেকট্রন বেশি থাকে নাকি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়ে যে রিঅ্যাকশন হয়। বলো আমাকে একটু, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি? নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন ম্যাম। নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশনের ফলে যে রিঅ্যাকশন হয় তাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে। এখন নিউক্লিয়াস কি মানে ইলেকট্রন রিচ কিছু? না মিস।
হ্যাঁ, নিউক্লিয়াস ইলেকট্রন রিচ কিছু না মিস পজিটিভ চার্জ থাকবে, তাই না? নিউক্লিয়াস মানে হচ্ছে যেখানে পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে সেটাই নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করে। এখানে আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডে পার্শিয়াল পজিটিভ চার্জ কার উপর থাকবে? আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডে পার্শিয়াল পজিটিভ চার্জটা কার উপর থাকবে? আরে কত ইজি একটা কোশ্চেন। আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডে পার্শিয়াল পজিটিভ চার্জ কোথায় থাকবে? কার্বনের কোন কার্বনের উপর? আলফা কার্বন আলফা কার্বনের উপর Alpha carbon will contain partial positive charge. Why? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ব্রোমিনের সাথে Very good. ব্রোমিনের সাথে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে তাই এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে। এবং অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর কি আছে? অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর কি আছে? মিস নেগেটিভ চার্জ লোন পেয়ার অফ ইলেকট্রনস ওয়ান আছে। পেয়ার অফ ইলেকট্রন আছে জি মিস এই লোন পেয়ার অফ ইলেকট্রনস নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস যুক্ত যে কোনো মলিকিউল কি হিসেবে কাজ করে? নিউক্লিওফাইল নিউক্লিওফাইল, কারণ তাদের ইলেকট্রন বেশি আছে, কাজে তাদের যেখানে পজিটিভ চার্জ ধনাত্মক চার্জ বেশি আছে সেখানে প্রতি তারা আকৃষ্ট হয় এবং সেখানে তারা অ্যাটাক করে। কাজে লোন পেয়ার অফ ইলেকট্রনস নিউক্লিওফাইল হিসেবে কোথায় অ্যাটাক করবে? না, এটা নষ্ট। আলফা কার্বন এই লোন পেয়ার অফ ইলেকট্রনস নিউক্লিও হ্যাঁ আলফা কার্বনে অ্যাটাক করবে। নষ্ট। নিউক্লিওফাইল হয়ে যখন আলফা কার্বনে অ্যাটাক করবে তখন কার্বন ব্রোমিন যে বন্ডটা আছে ওই বন্ডটা ভেঙে যাবে এবং কার্বনের সাথে অ্যামিনের NH2 একটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, অ্যামোনিয়া অ্যামোনিয়া করছে অ্যামিন গ্রুপ, অ্যামিন জি মিস অ্যামিন গ্রুপ কাজে এখানে অ্যামিন যুক্ত হচ্ছে, অ্যামিন কি হচ্ছে? যুক্ত হচ্ছে, ব্রোমিন চলে যাচ্ছে। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় অ্যামিনেশন রিঅ্যাকশন। অ্যানিমেশন না বলে অ্যামিনেশন। অ্যামোনিয়া থেকে অ্যামিনেশন, অ্যামিনেশন অফ আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিনেশন অফ আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড কি দেয়? অ্যামাইনো অ্যাসিড দেয়। এখন কথা হচ্ছে এই আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডকে আমি কিভাবে তৈরি করব? তোমরা এটা ইন্টারমিডিয়েটে অনেক পড়েছো, বলো আমাকে। হাউ ক্যান ইউ প্রিপেয়ার আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড? How can you prepare alpha bromo carboxylic acid from carboxylic acid? তোমরা কি বলবা নাকি বলবা না বলো? তোমরা কি পারবা? ম্যাম মার্কনির থিওরি দিয়ে করব, মার্কনির থিওরি দিয়ে। এর সাথে মার্কনির থিওরি কি সম্পর্ক রে বাবা? তা তো আমি জানি না। এর মধ্যে মার্কনির কি করবে? মার্কনির থিওরি কোথায় আসছিল? না ম্যাডাম এখানে তো হবে না, ওটা তো অ্যালকিনের ক্ষেত্রে হয়। Oh shit. মার্কনিক রুলস এর ব্যাপার স্যাপার নাই এখানে। প্রতিস্থাপনই করতে হবে কিন্তু উল্টা করছো। প্রভাবগুলো ভুলে গেছি ম্যাম কি প্রভাব? মানে তোমরা কি কোথায় বসে ক্লাস করো আমি আসলে বুঝি না। ক্লাস করার জন্য একটা ইভেন্টেও তোমরা যাওয়ার প্রয়োজন মনে করো না। তুমি দেখো এখানে লেখা আছে, যেটা লেখা আছে সেটা দেখে দেখে বলো। যেটা লেখা আছে ওটা দেখে দেখে বলো।
বুঝো নাই? হ্যালো, হ্যালো, তোমরা কি আছো ক্লাসে? মিস হ্যাঁ বলো। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ব্রোমিন সংযোজন করছে, এখানে হাইড্রোজেন সংযোজন প্রতিস্থাপন করে করছে। নাই, প্রতিস্থাপন করেছে। জি মিস, কার্বক্সিলিক প্রতিস্থাপন অ্যাসিড, করছে। আলফা কার্বন কার্বক্সিলিক, থেকে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন থেকে প্রতিস্থাপন করছে ব্রোমিন দিয়ে। হ্যাঁ এখন আলফা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড জন্য তো তাই করতে হবে, ব্রোমিন দিয়ে যে প্রতিস্থাপন করতে হবে, তাই না? জি মিস। এখন ব্রোমিনকে কার সাথে রিঅ্যাকশন করাতে হবে এগুলো অ্যান্সার বলো। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটাকে, একটা হাইড্রোজেনকে সরানো লাগবে, ওইখানে ব্রোমিনটা সংযোজন করা লাগবে মিস। হ্যাঁ এটার জন্য এটার জন্য কার্বক্সিলিক অ্যাসিডকে কার সাথে রিঅ্যাকশন করাতে হবে? মিস বুঝি নাই মিস। এটার জন্য কার্বক্সিলিক অ্যাসিড উইল রিঅ্যাক্ট উইথ হুইচ রিএজেন্ট? ব্রোমিন। ব্রোমিনের সাথে ইন প্রেজেন্স অফ ব্রোমিন, পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম। পটাশিয়াম আসবে কোথা থেকে? পটাশিয়াম ট্রাইক্লোরাইড মিস। পটাশিয়াম কে আসবে? ফসফরাস ট্রাইক্লোরাইড মিস। ফসফরাস ট্রাইক্লোরাইড। তখন প্রোডাক্ট কি? ফসফরাস ট্রাইক্লোরাইড এর প্রেজেন্সে যদি ব্রোমিন রিঅ্যাকশন করে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, প্রোডাক্ট কি পাওয়া যায়? আলফা ব্রোমো কার্বক্সিলিক আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড। এটাই শুনতে যাচ্ছিলাম তোমাদের কাছে, কারণ এটা লেখা আছে, তোমরা just দেখে দেখে একটু বলবা, আর তো কিছুই না। এই ওয়ার্ড ফাইলে কেমিস্ট্রি লেখার মতো বিরক্তিকর কাজ একদম এদিকে শোনায়। So the product is CH, এখানে কি CH BR ইয়াতে লিখলে তোমরা পারবা বুঝবা? ব্র্যাকেটে বিআর লিখে দেন তাহলে হবে। এটা আবার একটু পরে কেউ না কেউ বলে বলবে যে মানে এটা বুঝি নাই, আমি ব্র্যাকেটে লিখেছি যে এই জন্য বুঝি নাই, এটাও হইতে পারে আর কি। সো আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হলো। হাইড্রোজেন ব্রোমাইড। এটা এটা তোমাদের না লিখলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাই প্রোডাক্ট না লিখলেও কোনো প্রবলেম নাই এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আর কি। কাজে তোমরা কি প্রিপেয়ার করলা এখন? আলফা ম্যাডাম রিঅ্যাকশন গুলো সমতা না করলে তো হবে, তাই না? জাস্ট খালি আমাদের মেইন প্রোডাক্টটা লেখাটাই তো এখানে দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশনের ক্ষেত্রে তাই। প্রিপারেশনের ক্ষেত্রে তুমি শুধু মেইন প্রোডাক্ট লিখলেই তোমার হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। তো আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড আমরা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে পাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড যখন ফসফরাস পেন্টাক্লোরাইডের উপস্থিতিতে কার সাথে রিঅ্যাকশন করবে? ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করবে, তখন সে কি তৈরি করবে? আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডকে যখন আমরা অ্যামোনিয়া দিয়ে ট্রিট করব, অ্যামোনিয়া যখন অ্যাড করব এর সাথে, তখন অ্যামিনেশন হবে। অ্যামিনেশন হওয়ার মানে হচ্ছে ব্রোমিনটা চলে যাবে এবং ব্রোমিনের জায়গায় অ্যামিন গ্রুপ যুক্ত হবে এবং আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশনের সবচেয়ে ইজি একটা মেথড। কিন্তু এই একই কথা যে এই মেথডে হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ প্রোডাক্টের যে পিউরিটি এটা কম থাকে, প্রোডাক্টের পিউরিটিটা কম থাকে, অনেক ইজি এবং চিপ একটা মেথড, কিন্তু এখানে পিউরিটি কম থাকে। আমি এর জন্য এখন ভালো অ্যামাইনো অ্যাসিড প্রিপেয়ার করতে হলে জিব্রাইল সিনথেসিসে যেতে হবে। জিব্রাইল সিনথেসিসে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এস্টার।
জিব্রাল সিনথেসিসে অ্যামাইনো অ্যাসিডটা কোত্থেকে আসবে? এস্টার থেকে মিস। এস্টার থেকে আসবে। আমার মনে হয় তোমরা এস্টারের জেনারেল যে ফর্মুলা এটা মনে আছে কি তোমাদের? এস্টারের ma'am. জেনারেল ফর্মুলা কি বলো? ম্যাডাম RCOOR। ভেরি গুড, RCOOR। তো এখন তুমি যদি জিব্রাল সিনথেসিস বুঝতে চাও তাহলে তোমাকে কিছু কিছু স্ট্রাকচার একটু বুঝতে হবে। এই দুটো স্ট্রাকচার যদি মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি জিব্রাল সিনথেসিস একা একাই লিখতে পারো, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটা স্ট্রাকচার হচ্ছে থ্যালিমাইড। থ্যালিমাইডের স্ট্রাকচার কি তোমরা নিজেরা লিখতে পারো কিনা? ম্যাম চেষ্টা করলে দেখা যাবে। স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিন থেকে বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। থ্যালিমাইড ডাবল অ্যামাইড, বেনজিন রিংয়ের সাথে দুটো অ্যামাইড CONH CNH থাকবে, তারপর এটা কন্ডেনসেশন হয়ে থ্যালিমাইড তৈরি করবে। এটা খুবই ইজি একটা ব্যাপার। দেখো CO, এটা কিন্তু যেখানে ডাবল বন্ড দিচ্ছ এখানে একটা কার্বন আছে তাই না? CONH বেনজিন রিংয়ের সাথে, কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। CONH ওকে। এখন থ্যালিমাইড থেকে পটাশিয়াম থ্যালিমাইড কিভাবে আসবে? এখানে যে তুমি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনটাকে দেখছো, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক। আচ্ছা আজান দিচ্ছে, তোমরা একটু সবাই দেখে দেখে থ্যালিমাইডের স্ট্রাকচারটা লিখো, আজান শেষ হোক। তোমরা কি লিখেছো থ্যালিমাইড আর পটাশিয়াম থ্যালিমাইডের স্ট্রাকচার? জি ম্যাম। ওকে, থ্যালিমাইডের এখানে যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডিক, কারণ হচ্ছে যে সেই ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্টের সাথে যুক্ত আছে। কাজে যখন এটাকে হাইড্রোজেনটা চলে যাবে প্রোটন হিসেবে, তখন পটাশিয়াম ইজিলি এসে আয়নিক বন্ড তৈরি করতে পারবে। তো থ্যালিমাইড থেকে পটাশিয়াম থ্যালিমাইড এভাবে তৈরি হয়। পটাশিয়াম থ্যালিমাইডের স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। এখন চলে আসো ম্যালোনিক অ্যাসিড। তোমরা ম্যালোনিক অ্যাসিডের স্ট্রাকচার জানো কিনা সবাই? ম্যালোনিক অ্যাসিড জি ম্যাম। বলো, ম্যালোনিক অ্যাসিডের স্ট্রাকচার কিরকম বলো? ম্যাডাম দুইটা COOH থাকবে আর অবশিষ্ট কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন থাকবে। ওকে, COOH CH2 COOH, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। এখন তোমরা একটু মনে করে দেখো যে এস্টার যখন ফর্মেশন হয় তখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন এস্টার হয় তখন সিড আর বন্ড COOH, এখান থেকে কি তৈরি হয়? তোমরা একটু খেয়াল করো কথাটা। ম্যাডাম এখানে হ্যাঁ, ester তৈরি হবে। RCOOH
ইস্ট আসে। RCOOH হচ্ছে অ্যাসিড, আমি তোমাদেরকে লিখে দেখাই। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমি যেখানে লিখছি ওটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি মিস। RCOOH হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড, তাই না? RCOOH। আর এখান থেকে যখন এস্টার হবে, এখান থেকে আমি চাচ্ছি, হ্যাঁ অ্যালকোহল বিক্রিয়া করে একটা এস্টার তৈরি করবে। এখন এস্টার যখন হবে, অ্যাসিড থেকে যখন এস্টার পাবা, এস্টারের সময় অ্যাসিডের কোথায় পরিবর্তনটা হয়? মিস এখানে হাইড্রোজেনটা শুধু সরে যায়, ম্যাডাম আর এখান এখানে থেকে OH হাইড্রোজেনটা সরে দেয়। আর এইজের জায়গায় একটা অ্যালকাইল অ্যালকাইল গ্রুপ গ্রুপ যুক্ত হয়, একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে এস্টার। এস্টার। তাহলে যখন এস্টারিফিকেশন হয় তখন যে অ্যাসিড গ্রুপটা থাকে ওই অ্যাসিড গ্রুপে হাইড্রোজেন সরে গিয়ে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়। এখন ম্যালোনিক অ্যাসিড, এখানে অ্যাসিড গ্রুপ কয়টা আছে? দুইটা মিস। দুটো অ্যাসিড গ্রুপ আছে। কাজেই ম্যালোনিক অ্যাসিড থেকে তুমি যখন এস্টার ফর্মেশন করবা তখন কয়টা হাইড্রোজেন সরে গিয়ে কয়টা অ্যালকাইল গ্রুপ ঢুকবে? দুইটা হাইড্রোজেন সরে যাবে মিস। দুটো হাইড্রোজেন সরে গিয়ে দুইটা দুইটা অ্যালকাইল অ্যালকাইল হবে। দুটো অ্যালকাইল গ্রুপ ঢুকবে। ভেরি গুড। এখন তোমরা সবসময় মনে রাখবে এস্টার নমেনক্লেচার যখন করা হয় তখন এস্টারের নামের শেষে সবসময় ATE থাকে। কি থাকে? ATE। বেনজয়েড, মেলানয়েড, ATE থাকে। এখন ম্যালোনিক অ্যাসিড থেকে আমরা যখন এস্টার পাবো তখন এর নাম হয়ে যাবে ম্যালোনেট। কি নাম হবে? ম্যালোনেট। শেষে ATE থাকবে। ম্যালোনিক অ্যাসিড থেকে আমরা যখন এস্টার পাবো এর নাম হয়ে যাবে ম্যালোনেট। এখন আমরা তৈরি করতে চাচ্ছি ডাইইথাইল ম্যালোনেট। কি তৈরি করতে চাচ্ছি? ডাইইথাইল ম্যালোনেট। এর মানে হচ্ছে ম্যালোনিক অ্যাসিডে যে দুটো অ্যাসিড গ্রুপ ছিল ওই দুটো অ্যাসিড গ্রুপের যে প্রোটন দুটো ছিল, হাইড্রোজেন কে সরাবে কে? এখন অ্যালকাইল গ্রুপ কোনটা? ম্যাডাম ইথাইল মূলকটা সরাবে। ইথাইল গ্রুপ। ভেরি গুড। তাহলে ডাইইথাইল নামটা কেন হয়েছে? কারণ দুইটা ইথাইল মূলক যুক্ত হয়েছে। দুটো ইথাইল। কেন দুটো ইথাইল আসছে? দুইটা অ্যালকোহলের দুইটা ইথাইল মূলক চলে আসছে। দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। অ্যাসিড গ্রুপ দুটা, তাই না? জি মিস। দুটো অ্যাসিড গ্রুপ থেকে দুটো অ্যাসিড গ্রুপকে প্রতিস্থাপন করে দুটো অ্যালকাইল গ্রুপ ঢুকেছে, তাই ডাইইথাইল। এখানে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ইথাইল গ্রুপ। তো এর নাম হয়ে গেছে ডাইইথাইল ম্যালোনেট। এখন ডাইইথাইল ম্যালোনেটের স্ট্রাকচারটা এখানে লেখা আছে, তোমরা দেখে কি বুঝতে পারছো কিনা যে ম্যালোনিক অ্যাসিড থেকে ডাইইথাইল ম্যালোনেট এরকম হয় দেখতে? এখানে এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা যে কেন এটা ডাইইথাইল ম্যালোনেট? না মিস। না মিস, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে এখন চলে আসো ডাইইথাইল ব্রোমোমেলোনেট। ডাইইথাইল ব্রোমোমেলোনেট এর মানে হচ্ছে ব্রোমিনটা কোথাও না কোথাও গিয়ে যুক্ত হবে। এখন কোথায় গিয়ে ব্রোমিন যুক্ত হতে পারে? ম্যাডাম আলফা কার্বনে যুক্ত হবে। আলফা কার্বনে। ভেরি গুড। আলফা কার্বনে যে দুটো হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে এই কম্পাউন্ডটার নাম হয়ে যায় ডাইইথাইল ব্রোমোমেলানাইট। ম্যালোনেট। মেলোনাইট না, ম্যালোনেট। ATE ডাইইথাইল ব্রোমোমেলোনেট ইটসেলফ ইট ইজ এ এস্টার। এটা এস্টারের, এটাও একটা এস্টার, শুধু এখানে একটা ব্রোমিন যুক্ত হয়েছে মাত্র। এটা একটা এস্টার। কাজেই আমরা যে জেব্রেল সিনথেসিস করব, জেব্রেল সিনথেসিস কেন করব আমরা? এই মেথডটা কেন করব? জেব্রেল সিনথেসিস এই মেথডটা কেন করব? অধিক বিশুদ্ধ মানে সাবস্টেন্স পাওয়ার জন্য। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য, তাই না? অ্যামাইনো অ্যাসিড, জেব্রেল সিনথেটিক মেথডে অ্যামাইনো অ্যাসিড আমরা কোথা থেকে তৈরি করব? এস্টার থেকে। এখানে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল কে? স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে ডাইইথাইল ব্রোমোমেলোনেট। ডাইইথাইল ব্রোমোমেলোনেট যেটা কিনা একটা এস্টার, এটা আসলে ডাইইথাইল মেলোনেট থেকে এসেছে। ডাইইথাইল মেলোনেট হচ্ছে একটা এস্টার যেখান থেকে আমরা ডাইইথাইল ব্রোমোমেলোনেট পাচ্ছি। কিভাবে পাচ্ছি এটা তোমরা যদি স্টেপটা না দেখাও তাতে কোনো সমস্যা নাই। জেব্রেল সিনথেসিসের জন্য আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল মানে উই আর গেটিং অ্যামাইনো অ্যাসিড ফ্রম এস্টার। এস্টারের নাম কি? এস্টারের নাম হচ্ছে ডাইইথাইল ব্রোমোমেলোনেট।
তোমরা জেব্রা সিনথেসিসটা যদিও একটু কঠিন মনে হয় দেখতে, কিন্তু জেব্রা সিনথেসিস মনে রাখার জন্য শুধুমাত্র এই পটাশিয়াম থ্যালিমাইড এবং ডাইইথাইল ব্রোমোমেলনেট এই দুটো স্ট্রাকচার মনে রাখলে বাকিগুলো তুমি একা একা স্টেপগুলো লিখতে পারবা। এখন চলে আসো মেকানিজমে। পটাশিয়াম থ্যালিমাইড যখন ডাইইথাইল ব্রোমোমেলনেটকে তুমি যখন পটাশিয়াম থ্যালিমাইডের সাথে রিঅ্যাকশন করাবা, মেকানিজমটা কি তোমাদের কাছ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নাকি আরো বড় ছোট করতে হবে? মিস দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, তোমরা কি এই ম্যাম, দেখা যাচ্ছে। মেকানিজমে ডাইইথাইল ব্রোমোমেলনেট কি খুঁজে পেয়েছো? জি মিস। ওখানে আমরা যেভাবে লিখেছি এটাকে জাস্ট একটু ভেঙে লিখেছে। এই ভেঙে লেখাতে কারো কোনো প্রবলেম আছে? না মিস। সবাই বুঝতে পারছো ডাইইথাইল ব্রোমোমেলনেটের স্ট্রাকচারটা? জি ম্যাম। জি ম্যাম। আমরা দেখো কিভাবে লিখেছিলাম, আমরা লিখেছিলাম এভাবে, এটা জাস্ট একটু ভেঙে লিখেছে, কার্বনের চারপাশে একটু ভেঙে লিখেছে। আমরা চাইলে এভাবে লিখতে পারি, এখনো লিখতে পারি। তো ডাইইথাইল ব্রোমোমেলনেট এটা ইজ এ এস্টার, এটা একটা এস্টার। এই এস্টারকে তুমি যখন পটাশিয়াম থ্যালিমাইডের সাথে রিঅ্যাকশন করাবা তখন কি হবে? সেই প্রথমে যে আমরা একটা রিঅ্যাকশন করেছিলাম যে আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড, তখন কি হয়েছিল যে ব্রোমিন যেহেতু কার্বনের সাথে যুক্ত আছে, কাজে ওই কার্বনে কি হবে? একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ। পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। ভেরি গুড। এই পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হতে এটা একটা নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করবে। আর এই পটাশিয়াম থ্যালিমাইডে যেহেতু নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ আছে, কাজে এই নাইট্রোজেন এসে কি করবে? ওই পজিটিভ চার্জে আকর্ষণ করবে মিস। অ্যাটাক করবে, আকর্ষণ করবে না, এখানে অ্যাটাক করবে, আক্রমণ করবে। যখন এই পটাশিয়াম থ্যালিমাইডের এই নাইট্রোজেন এসে এই কার্বনটাকে অ্যাটাক করবে, তখন কার্বন ব্রোমিন বন্ডটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। কার্বন ব্রোমিন বন্ডটা ভেঙে গিয়ে ওখানে অ্যামিন যুক্ত হয়েছিল, আর এখানে কে যুক্ত হলো? এখানে ব্রোমিন সরে যে যুক্ত হলো কে? পটাশিয়াম থ্যালামাইড পিস, পটাশিয়ামটা শুধু বাদে থ্যালামাইড যুক্ত হলো, তাই না? থ্যালামাইড যুক্ত হলো। এখন এই থ্যালামাইড যুক্ত হয়ে একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হলো, তাই না? তো সবাই এই অ্যাডিশন কম্পাউন্ডটাকে দেখতে পাচ্ছো? মিস থ্যালিমাইড আর থ্যালামাইড কি একই? হ্যাঁ, থ্যালিমাইড আর থ্যালামাইড। এখন এই এডিশন কম্পাউন্ডটাকে সবাই দেখতে পাচ্ছো, তাই না? জি মিস। এখন এই এডিশন কম্পাউন্ডটাতে যে কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কিন্তু প্রচুর অ্যাসিডিক ইন নেচার। কেন অ্যাসিডিক বলতো? আলফা কার্বনে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? ম্যাম দুই পাশে দুটো অ্যালকাইল গ্রুপ আছে নাকি? হ্যাঁ, দুই পাশে এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনের চারপাশে শুধু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এক পাশে তো নাইট্রোজেন আছে, আরেক পাশে সিও বন্ড আছে। সো এই কার্বনের উপর থেকে এদের পোল অনেক অনেক বেশি টানছে ইলেকট্রন, তাই না? জি ম্যাম। ওরা যদি অনেক বেশি ইলেকট্রন টানে, তাহলে কার্বনও হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। যদি ইলেকট্রন টানে, তখন এই হাইড্রোজেনটা কি করবে? হাইড্রোজেনটা দুর্বল হয়ে যাবে, খুব ইজিলি এটাকে বের করে দিতে পারবো। হাইড্রোজেনটা দুর্বল হয়ে যাবে, ইজিলি বের করে, ভেরি গুড, ইজিলি বের করে দিতে পারবে। এবং যখন এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, তখন সে কি হিসেবে বের হবে? প্রোটন হিসেবে মিস। প্রোটন হিসেবে। গুড, ভেরি গুড, প্রোটন হিসেবে বের হবে। যখন একটা হাইড্রোজেন প্রোটন হিসেবে বের হয়ে যায়, তখন সে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনস কে কি করে? দিয়ে যায় মিস। রেখে যায়। ভেরি গুড, দিয়ে যায়। কাজেই কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনস ছিল, তুমি যখন বেস দিবা, তখন এই হাইড্রোজেনটা ইজিলি প্রোটন হয়ে চলে যাবে এবং এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনস কে এখানে রেখে যাবে। বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনস কে রেখে যাওয়ার কারণে আমরা যে অ্যাডিশন মলিকিউলটা পেয়েছিলাম, যে ডাইইথাইল ব্রোমোমেলনেটের সাথে পটাশিয়াম থ্যালিমাইডের রিঅ্যাকশনে যে যৌথ যৌগটা পেয়েছিলাম, ওই যৌথ যৌগটা এখন কিসে পরিণত হলো? ম্যাডাম একটা কার্বন আয়নে পরিণত হইলো। ভেরি গুড, একটা কার্বো অ্যানায়নে পরিণত হলো। এই এতটুকু বুঝে নাই কে? এই যৌথ যৌগটা এত বড় একটা বিগ মলিকিউল, সে কার্বো অ্যানায়নে পরিণত হলো, এটা বুঝো নাই কে? বুঝছি মিস। সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম।
এত বড় একটা মলিকিউল যে কার্বো আয়নে পরিণত হলো। কার্বো আয়ন হচ্ছে সেই সকল মলিকিউল যে সকল মলিকিউলে কার্বনের উপর নেগেটিভ চার্জ থাকে। এখানে কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে। ভেরি গুড। এই কার্বো আয়নের সাথে তুমি যখন একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করবা, আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে কার্বো আয়ন সবসময় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। সবসময় কি রিঅ্যাকশন দেয়? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। কারণ হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনের উপর একটা পার্শিয়াল পজিটিভ চার্জ থাকে। এই কার্বো আয়নটা যেহেতু সে ইলেকট্রন রিচ, তাই সে ওই পার্শিয়াল পজিটিভ চার্জযুক্ত কার্বনকে অ্যাটাক করবে এবং হ্যালোজেনকে বের করে দিবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা এই রিঅ্যাকশনটা বারবার পড়ছি, তাই না? বুঝতে পারছো? মিস আরেকবার একটু বলবেন? অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনটা আমরা বারবার পড়ছি। অ্যালকাইল হ্যালাইডের যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যালকাইল হ্যালাইডে আমি বারবার তোমাদেরকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক পড়ার কথা। নিউক্লিওফিলিক of what বলো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে R বন্ড X। এখন এর মেকানিজমটা কি? এর মেকানিজম হচ্ছে, ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি R বন্ড CH on Br, ব্রোমিন একটা হ্যালোজেন। এখন এই ব্রোমিনটা CH2 হবে। এই ব্রোমিনটা যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বন যেহেতু ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, কাজে এই কার্বনের উপর যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে ওই কার্বনের উপর কি তৈরি হয়? পজিটিভ চার্জ তৈরি হবে মিস। পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এই কার্বনের উপর একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। জি মিস, বুঝছি। এটা লাগবে না তাহলে, না? জি মিস। ওকে, আমার পার্শিয়াল পজিটিভ চার্জ কোথায় আছে? সো পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এখন তুমি যখন এই পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত এর সাথে কোনো ইলেকট্রন রিচ যে কোনো মলিকিউলের রিঅ্যাকশন করাও, আমরা ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রন রিচ মলিকিউল হচ্ছে W-, ফর এক্সাম্পল। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি W- হচ্ছে একটা মলিকিউল যার কিনা নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকে মানে কি? সেই ইলেকট্রনের দিক থেকে ধনী না গরিব? ধনী মিস। ধনী, সেই ইলেকট্রন রিচ। এখন এই ইলেকট্রন রিচ W- টা কি করবে বলো তো আমাকে? ওই পার্শিয়ালি পজিটিভ চার্জ কে অ্যাটাক করবে, যায় ওখানে মানে ব্রোমিনকে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, পার্শিয়ালি পজিটিভ চার্জ যুক্ত যে কার্বন আছে, এটা আবার কি হলো? এই পার্শিয়ালি পজিটিভ চার্জ যুক্ত যে কার্বনটা আছে, এই কার্বনটাকে যে সে অ্যাটাক করবে। তাহলে এই নেগেটিভ চার্জ যে এই কার্বনটাকে অ্যাটাক, বুঝি এটা দেখানো যাচ্ছে না কেন? দেখো এটা, তো এই কার্বনটাকে সে কি করবে? অ্যাটাক করবে। যদি আমি কোনো রকমে দেখিয়েছি তোমরা একটু বুঝে নাও, কারণ আমি ক্যামব্রো ছাড়া পারি না। জি মিস, বুঝছি মিস। এই পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত কার্বনকে যে নেগেটিভ চার্জে অ্যাটাক করবে, কেন অ্যাটাক করবে? কারণ এখানে পজিটিভ চার্জ আছে, তাই না? জি মিস। সেখানে যে এই W- মানে হচ্ছে ইলেকট্রন রিচ যে অ্যাটমটা আছে, মলিকিউলটা আছে, সে যে অ্যাটাক করলে কি হবে? ব্রোমিনটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে, সাবস্টিটিউশন হবে। ব্রোমিনটা চলে যাবে, চলে গিয়ে কে যুক্ত হবে? ওই পার্শিয়ালি নেগেটিভ চার্জ যুক্ত একটা আয়ন আছে ওটার সাথে যুক্ত হয়ে যাবে ব্রোমিনটা। আর চলে গিয়ে ডাব্লিউটা যে ব্রোমিন যুক্ত হবে না তো। জি মিস, ব্রোমিনটা সরে যাবে কিন্তু ডাব্লিউটা যা যুক্ত হবে। সরে যে ডাব্লিউটা যে যুক্ত হবে। গুড। আর বন্ড CH2
বন্ড ডাব্লিউ ডাব্লিউ যুক্ত হবে আর ব্রোমিনটা আয়ন হিসেবে সরে যাবে। এই হচ্ছে মেকানিজম। হ্যাঁ, এই হচ্ছে মেকানিজম। এখন আমাদের এক্ষেত্রে আমরা যেটা পড়ছি সেখানে আমাদের এই ছিল আমাদের মেকানিজমটা। আমরা যেটা পড়ছি সেখানে আমাদের ডাব্লিউ মাইনাসটা কে বলতো? থ্যালামাইড। থ্যালামাইড না তো, থ্যালামাইড না। থ্যালামাইড কি? থ্যালামাইডের সাথে ডাইমিথাইল ডাইইথাইল ব্রোমোমেলনের যুক্ত হয়ে যে একটা বিশাল একটা যৌগ তৈরি করলো, সেটা হচ্ছে সেই ডাব্লিউ মাইনাসটা, তাই না? জি মিস। এটা হচ্ছে না ডাব্লিউ মাইনাসটা? জি মিস। জি ম্যাম। কথা কি বুঝতে পারছো? এখন এই নেগেটিভ আয়ন এসে অ্যাটাক করবে, তখন কি হবে? ব্রোমিন চলে যাবে আর অ্যালকাইল গ্রুপের সাথে এই নেগেটিভ আয়নটা যুক্ত হয়ে যাবে, এই তো? জি মিস। জি ম্যাম। এতটুকু বুঝতে পেরেছো সবাই? জি। ঠিক আছে, তাহলে এই এতটুকু আমাদের কাজ হয়ে গেল। এখন যখন এই অ্যাডিশন কম্পাউন্ড, এত বড় একটা কম্পাউন্ডকে তুমি যখন বেস দিয়ে হিট করবা, তখন নাইট্রোজেনটাকে রেখে এই থ্যালামাইড পোর্শনটা আলাদা হয়ে যাবে এবং এস্টার, আমরা জানি যে এস্টার অ্যাসিডিক মিডিয়াতে এস্টার ফর্মেশন হয়, আর বেসিক মিডিয়াতে এস্টারকে হিট করলে আবার অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড আলাদা হয়ে যায়। তোমাদের মনে আছে এই রিঅ্যাকশন? নাকি আবার লিখে দেখাইতে হবে? এই যে রিঅ্যাকশন মনে আছে কিনা দেখো। এই দেখো, আর বন্ড সি ডাবল ও আর প্রাইম, এটাকে যখন তুমি বেস দিয়ে হিট করবা, এখানে যখন তুমি বেস দিয়ে হিট করবা তখন কি হবে? যে এখান থেকে তৈরি হয়েছিল আর বন্ড সি ডাবল ও এইচ এবং আর প্রাইম বন্ড ও এইচ, তারা আবার আগের মতো আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি মিস। এটা ছিল ডিএস্টারিফিকেশন, যেটা এস্টার যদি বেসের সাথে রিঅ্যাকশন করে তাহলে এরকম হয়। তাহলে এখানে তুমি যখন আবার ওই যুত যৌগটাকে যখন বেস দিয়ে হিট করবা, তখন কি হবে? ওই থ্যালামাইড পোর্শনটা আলাদা হয়ে যাবে এবং এই যে এস্টার, প্রতিটা এস্টারের জায়গায় সি ডাবল এইচ আলাদা হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো? এতটুকু বুঝে না এরকম কেউ আছো? এতটুকু বুঝো না এরকম কি কেউ আছো ক্লাসে? হ্যালো, মিস এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে ওটা বুঝতেছি না। মানে তুমি যখন বেস দিয়ে হিট করবা, থ্যালামাইড পোর্শনটা আলাদা হয়ে যাবে। থ্যালামাইড পোর্শন কতটুকু? নাইট্রোজেনটাকে রেখে থ্যালামাইড পোর্শনটা কি হয়ে যাবে? আলাদা হয়ে গেছে মিস। আলাদা হয়ে গেছে। আর ওই যে এস্টার গুলা COO-C2H5, একটু আগে দেখালাম আমি যে এস্টারকে তুমি যখন বেস দিয়ে হিট করবা তখন ওই COO আর প্রাইম ভেঙে যে COOH তৈরি হয়, অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ, অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে। এখন ওই অ্যাসিড অ্যালকোহলটাকে তুমি যদি না দেখো তাতে কোনো প্রবলেম নাই, C2H5OH তৈরি হবে, ওটাকে দেখানো হয় না যেহেতু আচ্ছা মিস বুঝছি। তাহলে এই অ্যালকোহলটাই খুঁজতেছিলাম, ওটা পাচ্ছিলাম না। অ্যালকোহল দেখানো তুমি যদি চাও প্লাস C2H5OH লিখে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। এটা হবে রিঅ্যাকশন কমপ্লিট করার জন্য লেখা দরকার, কিন্তু আচ্ছা, রিঅ্যাকশন অনেক বড় মেকানিজম, এইজন্য অনেক বাই প্রোডাক্টই দেখানো হয় না। বুঝতে পেরেছো? জি মিস। তাহলে এখানে COOH রয়ে গেল, আর যখন আর এখানে থ্যালামাইড পোর্শনটা কি করলো? নাইট্রোজেনটাকে রেখে চলে গেল। বুঝতে পেরেছো? জি মিস। এখন কি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড কি এখন পেয়েছো? আরাফাত রহমান? জি ম্যাডাম, অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে। কোথায় অ্যামাইনো অ্যাসিড আছে? ম্যাডাম ওই যে H3O+ কে কার্বন ডাই অক্সাইড ওটা মানে বাদ দিয়ে হিট যে করলেন, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেল। হ্যাঁ, এখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড বেশি আছে। এখন কি করতে হবে? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করলে
অ্যামাইনো অ্যাসিড চলে আসবে। এখন তুমি দেখো, তুমি যদি এই থ্যালিমাইডটার কাজ ছিল যে সেই নাইট্রোজেনটাকে প্রোভাইড করবে, নাইট্রোজেনকে প্রোভাইড করার জন্য থ্যালিমাইডটা ইউজ করা হয়েছে। আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে ডাইইথাইল ব্রোমোমেলনেট, এবং এর পরের যে স্টেপগুলো তুমি শুধু যদি এই দুটো স্ট্রাইকে লিখতে জানো, পরের স্টেপগুলো তুমি একাই লিখতে পারবে। আমার মনে হয় না যে ওগুলো মেমোরাইজ করার কোনো ব্যাপার স্যাপার আছে। তারপরও এটা তোমাদের নেক্সট এগুলো পড়ে তোমাদেরকে ফাইলটা পাঠিয়ে দিয়েছি, পরে আমার কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছো? আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা?